পশ্চিমবঙ্গে দুটো জিনিস হয়েছে। এক হচ্ছে পশ্চিমবঙ্গে এমন একটি মুসলিম নামের আমদানি হয়েছে যাকে তৃণমূল কংগ্রেস দু চক্ষে দেখতে পাচ্ছে না, সহ্যই করতে পারছে না। এদিকে বিজেপি আবার তাকে একেবারে নয়নমণি করে নিয়েছে। দুজন দুজনকে ভালোবাসার কথা খুব একটা বলতে পারছে না, তবে ভালোবাসা দেখাতেও ছাড়ছে না। এবং তার সঙ্গে আরেকটা যে বিষয় হয়েছে সেটা হলো গরম ঠিকঠাকভাবে পড়ার আগেই আমের আমদানি হয়ে গেছে। আপনারা সকলেই জানেন যে হুমায়ুন কবির গত বছর ডিসেম্বর মাসে নতুন রাজনৈতিক দল তৈরি করেছিলেন, তার নাম দিয়েছিলেন জনতা উন্নয়ন পার্টি, ইংরেজিতে JUP, অর্থাৎ কিনা জুপ করে মুসলিম ভাইরা এদিক ওদিক না তাকিয়ে এইখানে চুপচাপ ভোটটা দিয়ে দাও, এই হচ্ছে তার বক্তব্য। কিন্তু এখন সেই নামের সঙ্গে যুক্ত হয়েছে আম। তার কারণ হচ্ছে জনতা উন্নয়ন পার্টি নামে অলরেডি একটি রাজনৈতিক দল রয়েছে, তাই নির্বাচন কমিশনের তরফ থেকে অনুমোদন পাওয়া যাচ্ছে না। অতএব এই জনতা উন্নয়ন পার্টির সামনে যুক্ত হয়েছে আম, এবং হুমায়ুন কবিরের নতুন দলের এখন নতুন নাম হচ্ছে আম জনতা উন্নয়ন পার্টি। এবার এই আম ফজলি নাকি হিমসাগর সে তো ভোটের ফলাফল বেরোলে তারপরেই দেখা যাবে, শুধু ল্যাংড়া না হলেই হলো, কি বলেন? দেখুন, হুমায়ুন কবিরের রাজনীতিতে উত্থান বা পতনের সেভাবে কোনো গল্প এখনো পর্যন্ত তৈরি হয়নি, এবং এখনো পর্যন্ত হুমায়ুন কবির এমন কোনো কাজ করে ফেলেননি যার মাধ্যমে পশ্চিমবঙ্গে একেবারে বিশাল ঝড় উঠে গেছে এবং সমস্ত কিছু কেঁপে যাবে। কিন্তু প্রশ্নটা ঝড় ওঠার নয়, প্রশ্নটা হচ্ছে কতটা ফাটল ধরানো যেতে পারে, আর কতটা ফাটল ধরলে ভিতটা কাঁপিয়ে দেওয়া যেতে পারে। এমনিতেই SIR এর একটা ধাক্কা লেগেছে। SIR এর ফলে দেখা যাচ্ছে বিচারাধীনের তালিকায় মুসলিম বা সংখ্যালঘুদের নাম সব থেকে বেশি পরিমাণে রয়েছে। এবার এই পরিস্থিতিতে শাসক দল তৃণমূল কংগ্রেসের সব থেকে বড় মাথা ব্যথাটা হচ্ছে যে তাদের যে সংখ্যালঘু ভোট ব্যাংক যেটুকু পড়ে থাকছে সেটাকে একত্রিত করে তারা কিভাবে নিজেদের দিকে রেখে দিতে পারে। এইটা কিন্তু বেশ চিন্তার বিষয় তাদের জন্য। কিপিং দ্য ফ্লক টুগেদার, না আমি গরু ছাগলের কথা বলছি না, এর মানেটা করলে দাঁড়ায় যে আমার যেটুকু সমর্থন পড়ে রয়েছে সেটাকে একত্রিত করে আমার দিকেই আমি কিভাবে রেখে দিতে পারি। এইটা এখন তৃণমূল কংগ্রেসের কাছে একটা ভাবনা চিন্তার বিষয় হয়েছে। দেখুন, এর আগে আব্বাস সিদ্দিকী এবং ISF প্রচুর বোলচাল দিলেও দেখা গেছে আলটিমেটলি যে তৃণমূল কংগ্রেসের ফলাফলের ক্ষেত্রে তারা বিন্দুমাত্র কোনো হেলদোল ঘটাতে পারেনি। এর পেছনে দুটো কারণ ছিল। এক হচ্ছে একজন পীরজাদা যখন সব ধর্মের কথা বলতে শুরু করেন তখন শুনতে খারাপ লাগলেও তার একদম কোর সাপোর্টার তারা কিন্তু যারা কিনা এই মানুষটার ধর্মের প্রবচন শুনে এই মানুষটার ভক্ত হয়েছিলেন সেখান থেকে তারা সরে যেতে শুরু করেন। এবং দ্বিতীয় কারণ হচ্ছে সেই সময় CAA NRC নিয়ে একটা ভয়াবহ পরিস্থিতি চলছিল, সেই নিয়ে একটা ভয়েরও সঞ্চার হয়েছিল, এবং সেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মানুষজন মনে করেছেন যে ঘোড়া বহুবার মাঠে নেমে দৌড়েছে তার উপরে বাজি রাখাটাই সুরক্ষিত, সেটাই সেফ হবে, যতই নতুন ঘোড়া বোলচাল দিক না কেন, যতই নতুন ঘোড়া নাচানাচি করুক না কেন। কিন্তু হুমায়ুন কবিরের সে সমস্ত কোনো চিন্তা ভাবনা নেই। হুমায়ুন কবিরের ব্যাপারটা হচ্ছে তিনি মুসলিমদের মাসিহা হতে চান, মুসলিম ভাইদের ভোট তিনি চান, মুসলিমদের ভোট তার চাই। যেমনটা বিজেপির হিন্দুদের ভোট চাই, ঠিক সেভাবেই তিনি নিজের ডেমোগ্রাফিক খুব পরিষ্কার করে দিয়েছেন, মুসলিমদের ভোট আমি চাই। হুমায়ুন কবিরের বক্তব্য হচ্ছে যে মুসলিমদের ভোট আমি নেব, বাবরি মসজিদ আমি তৈরি করব, তার ফলে মুসলিম ভাইরা আমাদের ভোট দেবেন, এবং তারপরে আমি জানি যে আমি একা একা ক্ষমতায় তো আসতে পারবো না, কিন্তু আমি এটুলির মতো লেগে বসে থাকবো, যে ক্ষমতায় থাকবে আমি তার রক্ত চুষতে থাকবো এবং আমি আমার কাজটা বাগিয়ে নেব। হুমায়ুন কবির কংগ্রেসকে একবার খুঁচিয়ে দেখে নিয়েছেন, CPIM কে খুঁচিয়ে দেখে নিয়েছেন, বিজেপিকে তো ডিরেক্টলি খোঁচাতে পারবেন না, ডিরেক্টলি কিছু করতে পারবেন না, আর তৃণমূল কংগ্রেস হচ্ছে তার এখন শত্রু। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস হুমায়ুন কবিরের সাথে কি করছে? ঠিক সেটাই করছে যেটা তৃণমূল কংগ্রেস সব থেকে ভালো করতে পারে, আর সেটা হচ্ছে অভিযোগ। এই মুহূর্তে হুমায়ুন কবিরের পরিবারের একাধিক লোকজনের বিরুদ্ধে নানা রকম অভিযোগ উঠে আসছে। যেমন তৃণমূল কংগ্রেসের সরকারের প্রশাসনের তরফ থেকে একটি অভিযোগ উঠে এসেছে যে হুমায়ুন কবিরের স্ত্রী একটি বেআইনি কাজ করেছেন। কি করেছেন? তিনি নালা বুঝিয়ে বেআইনি নির্মাণ করেছেন, বাড়ি তৈরি করেছেন, এই মর্মে হুমায়ুন কবিরের স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ সামনে উঠে এসেছে। যেন এই পৃথিবীতে, এই দেশে, এই পশ্চিমবঙ্গে প্রথমবার নালা বুঝিয়ে কেউ বাড়ি বানিয়েছে। কত জায়গায় তো দেখা যায় কত বড় বড় সমস্ত নেতারা মানুষের চোখ বুঝিয়ে তার উপরে অট্টালিকা তৈরি করে ফেলেন, আর এখানে তো নালা বোঝানোর কথা হচ্ছে। ডার্ক হিউমার ছিল, একটু হজম করে নিন। যাই হোক, তো এই সমস্ত অভিযোগ সামনে এসেছে। তারপরেই আবার জানা গেল হুমায়ুন কবিরের মেয়ের স্বামী এবং শ্বশুর, অর্থাৎ কিনা হুমায়ুন কবিরের জামাই এবং বেয়াই, তাদের বিরুদ্ধে অভিযোগ উঠে এসেছে। তাদের কোটি কোটি টাকার সম্পত্তি জেলা প্রশাসন বাজেয়াপ্ত করার কাজকর্ম শুরু করে দিয়েছে। কেন না, হুমায়ুন কবিরের জামাই এবং বেয়াই তারা নাকি মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত। এক রাজ্য থেকে আরেক রাজ্যে মাদক পাচার করে, এরকম একটা চক্রের সঙ্গে কাজ করছে হুমায়ুন কবিরের জামাই এবং বেয়াই। এই রকম তথ্য প্রমাণ পুলিশের কাছে এসেছে, এবং সেই সমস্ত
মামলাও সব রুজু করা হয়েছে। এই মাদক পাচারের যা যা ধারায় অভিযোগ হয় সেই সমস্ত অভিযোগ হয়েছে এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার সমস্ত কাজকর্ম শুরু হয়েছে জানা গেল। এবার আপনি যদি প্রশ্ন করেন, আচ্ছা এখনই কেন? হুমায়ুন কবির এতদিন তৃণমূল কংগ্রেসে ছিলেন, তারপর এখনই কেন এই অভিযোগগুলো সামনে উঠে আসছে? মানে এতদিন কি পুলিশ প্রশাসন কেউ কিচ্ছু টের পায়নি যদি সত্যি এই সব জিনিসগুলো হয়ে থাকে? এখনই কেন? দেখুন, এখনই কেন এসব জেনে আমরা আর কি বা করব? আমরা বরং এইটা জানি যে হুমায়ুন কবিরের মেয়ের স্বামী এবং শ্বশুর যাদের বিরুদ্ধে মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকার সমস্ত প্রমাণ পুলিশ পাচ্ছিল, তারা কিন্তু এবার তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। হুমায়ুন কবিরের জামাই এবং বেয়াই দুজনেই তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। আগে অভিযোগ উঠতো যে তৃণমূল কংগ্রেসে গিয়ে লোকজন ক্রিমিনাল হয়ে যাচ্ছে, এখন দেখা যাচ্ছে ক্রিমিনাল হয়ে তারপর লোকে তৃণমূল কংগ্রেসে যাচ্ছে। মানে স্ক্রিপ্টটাই বদলে গেছে, উন্নততর তৃণমূল, নতুন কিছু হচ্ছে। তবে যদি এখানে সত্যি কথা বলতে হয়, সত্যি কথা এটাই, এই জামাই নিয়ে খেলাটা এইটা কিন্তু হুমায়ুন কবিরই প্রথম শুরু করেছেন। হুমায়ুন কবির এই ব্যাপারটাই কিন্তু অনেক আগেই ফিতে কেটে ফেলেছেন। কিভাবে জানেন? হুমায়ুন কবিরের এই যে নতুন দল জেইউপি, যেটা এখন হয়ে গেছে আম জনতা উন্নয়ন পার্টি বা এজেইউপি, এই আম জনতা উন্নয়ন পার্টির সাধারণ সম্পাদক কাকে করেছেন হুমায়ুন কবির জানেন? মেয়র ফিরহাদ হাকিমের প্রাক্তন জামাই ইয়াসির হায়দারকে। হুমায়ুন কবির যতটা এপাং ওপাং ঝপাং করেছেন বিভিন্ন দলে দলে, সেই রকমই এই ইয়াসির হায়দারও কিন্তু কম করেননি। শ্বশুরের সূত্রে তৃণমূলে থেকেছেন, তারপর কংগ্রেসে গেছেন, এখন হুমায়ুন কবিরের আম জনতা উন্নয়ন পার্টিতে গিয়ে বসে রয়েছেন। শ্বশুরদের অসুর বানিয়ে জামাইদের এই কেটে পড়ার স্বভাবটা আর গেল না। কিন্তু এত কিছু হচ্ছে একটা প্রশ্নের উত্তর বের করার জন্য, যে এবারের নির্বাচনে যদি দেখা যায় আইএসএফ কিছুটা মুসলিম ভোট কেটেছে, তারপরে হুমায়ুন কবিরও জিকির ফিকির করতে করতে যদি খানিকটা মুসলিম ভোট কেটে নিয়ে চলে যান, তাহলে তৃণমূল কংগ্রেসের জন্য ঝুলিতে পড়ে কি থাকবে? এবার এটা নিয়ে তৃণমূল কংগ্রেস যদি চিন্তিত নয় তা কিন্তু নয়। তৃণমূল কংগ্রেস এইখানে যেমন একদিক দিয়ে হুমায়ুন কবিরের পরিবারের লোকজনের বিরুদ্ধে অভিযোগ এনে তাদের নিজেদের দলের দিকে নিয়ে এইরকম একটা স্ট্র্যাটেজি নিয়েছে, তেমনি আরেক দিক থেকে আরেকটা পন্থা অবলম্বন করা হয়েছে তৃণমূলের তরফ থেকে। সেটা হচ্ছে হুমায়ুন কবিরের নিন্দে করার জন্য নিজেদেরই আরেকটা হুমায়ুন কবিরকে গড়ে নাও, তাকে সামনে এগিয়ে দাও। নিজের মুখে হুমায়ুন কবিরের নিন্দে না করে বরং সেই মানুষটা, ইসলাম ধর্মাবলম্বী আরেকজন মানুষ যিনি আবার একজন ইমাম, তাকে সামনে এগিয়ে দাও, তাকে দিয়ে হুমায়ুন কবিরের বিরোধিতা করাও, যাতে মুসলিম ভাই বোনেদের কাছে এই বার্তা গিয়ে পৌঁছায় যে দেখো হুমায়ুন কবির আসলে কিন্তু ধর্মের জন্য কোনো ভালো কাজ করছে না, বরং সে যে কাজ করছে সেটা কিন্তু ধর্মে হারাম। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে দাঁড়িয়ে একটি অনুষ্ঠানে 16 আনা মসজিদের ইমাম আব্দুল হামিদ তিনি হুমায়ুন কবিরের নাম না করে বলেছেন যে ওই মুর্শিদাবাদের যে বাবরি মসজিদ তৈরি হচ্ছে সেইটাকে উদ্দেশ্য করে তিনি বলেছেন মসজিদ তৈরির মাধ্যমে মুসলিমদের মধ্যে ভেদাভেদের একটা চেষ্টা করা হচ্ছে, যেটা অত্যন্ত নিন্দনীয়। এবং তারই সঙ্গে ওই ইমাম বলছেন যে ওই মসজিদ নির্মাণের সঙ্গে কিন্তু কোনো ইমাম যুক্ত নেই। অর্থাৎ বুঝতেই পারছেন এইরকম একটা পন্থাও তৃণমূলের তরফ থেকে নেওয়া হচ্ছে। বিজেপির এখন হুমায়ুন কবিরের সব দিক থেকেই মজা। এই হেন হুমায়ুন কবির, যিনি একটা সময় তৃণমূল কংগ্রেস শুধু নয় বিজেপিতেও দলের মধ্যে থেকে কাজ করতে পারছিলেন না বলে বিজেপি ছেড়ে চলে এসেছিলেন, এখন দেখা যাচ্ছে দলের বাইরে থেকেই তিনি বিজেপির জন্য বেশ সুবিধার কাজকর্ম করে দিচ্ছেন। যেমন একদিকে দেখুন হুমায়ুন কবির যদি মমতা বন্দ্যোপাধ্যায় 2% ভোটও কাটতে পারেন, তাহলে কিন্তু বিজেপির যেগুলো ক্লোজ মার্জিন আসন রয়েছে সেখানে বিজেপির সুবিধা হতে পারে। তারই সঙ্গে হুমায়ুন কবিরকে ব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঠোকার জন্য একটা সুন্দর পাঞ্চিং ব্যাগ কিন্তু বিজেপি পেয়ে গেছে, যে সুরটা মোটামুটি বেঁধে দিয়ে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রায়দিঘির মঞ্চের ওপর থেকে দাঁড়িয়ে তিনি বলছেন হুমায়ুন কবির এবং মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন মুদ্রার এপিঠ আর ওপিঠ, আর এই যে বাবরি মসজিদটা তৈরি হচ্ছে সেটাও আসলে মমতা বন্দ্যোপাধ্যায়েরই ষড়যন্ত্র। কিভাবে? অমিত শাহ বলছেন যে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় হুমায়ুন কবিরকে দিয়ে বাবরি মসজিদটা তৈরি করাচ্ছেন, মানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বাবরি মসজিদের সঙ্গে নিজের নামটা জুড়তে চাইছেন না, তাই তিনি হুমায়ুন কবিরকে দল থেকে বের করে দিয়ে আঙুল বেঁকিয়ে বাবরি মসজিদটা তৈরি করাচ্ছেন। এবং তারই সঙ্গে তিনি প্রশ্ন করছেন যে আপনার রাজ্যে একটা বাবরি মসজিদ তৈরি হচ্ছে, এটা কি হওয়া উচিত? তার মানে এইখানে দেখুন যে বিষয়টা বিজেপির তরফ থেকে সামনে রাখা হচ্ছে, যেটা বলা হচ্ছে যে বলো হুমায়ুন কবির আসলে বাবরি মসজিদটা তৈরি করছে মমতা বন্দ্যোপাধ্যায়েরই নির্দেশে, মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরিয়ে এটা মুসলিম তোষণ করার জন্য বাবরি মসজিদ তৈরি করাচ্ছেন হুমায়ুন কবিরকে দিয়ে। এবং তারই সঙ্গে তিনি পশ্চিমবঙ্গের যে হিন্দু ভোটাররা রয়েছেন তাদের উদ্দেশ্যে প্রশ্ন করছেন এটা কি হওয়া উচিত? এটা যে হচ্ছে তাহলে তুমি এবার কি করবে? বার্তা হলো তাহলে তুমি এবার একত্রিত হও এবং ভোটটা আমাকে দাও।
অর্থাৎ হুমায়ুনে যে কোনো লোকসান নেই, হুমায়ুন কবির আসন জিততে না পারলেও বিজেপির সুবিধা, বিজেপি এই ব্যাপারটা কিন্তু খুব ভালোভাবে বুঝে গেছে এবং এটাকে তারা খুব কৌশল করে ব্যবহার করতেও অবশ্যই চাইছে নির্বাচনের জন্য। দেখুন, আগের বার খুব হাসির উদ্রেক হয়েছিল যখন জানা গিয়েছিল হুমায়ুন কবির হায়দ্রাবাদ থেকে স্পেশালি তাকে সুরক্ষা দেওয়ার জন্য সমস্ত সিকিউরিটির লোকজনকে নিয়ে এসেছেন, কিন্তু কিছুদিন পর তিনি জানতে পেরেছেন তারা মোটেই হায়দ্রাবাদ থেকে আসেনি, তারা কলকাতারই লোক। একেবারে হুমায়ুন কবির ঠকে গেছেন। এইভাবে পরপর তিনি ঠকে গিয়েছিলেন দুবার। একবার ইমামদের আনবেন, সৌদি আরব টারব থেকে ইমাম আসবেন, এই সমস্ত কিছু তিনি বলেছিলেন, তারপর দেখা গিয়েছিল সেই ইমামরা এসেছেন এই পশ্চিমবঙ্গ থেকেই। আবার আরেকটা হচ্ছে এই সিকিউরিটি তিনি নিয়ে আসছেন হায়দ্রাবাদ থেকে, স্পেশাল কমান্ডো সিকিউরিটি আসছে, কিন্তু তারপর জানা গেল এরা কলকাতারই লোক। তো এইভাবে হুমায়ুন কবির দুবার পরপর ঠকে যাওয়ার পরে খুবই একটা হাস্যকর পরিস্থিতি তৈরি হয়েছিল এবং এই নিয়ে হুমায়ুন কবির বলেছিলেন যে আমার বিরুদ্ধে বিরাট বড় ষড়যন্ত্র চলছে, এত বড় ষড়যন্ত্র আমার বিরুদ্ধে হচ্ছে যে আমি খেই হারিয়ে ফেলছি। সেই হুমায়ুন কবিরকে এখন দেখতে পাওয়া যাচ্ছে হঠাৎই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা প্রদান করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে জানা যাচ্ছে হুমায়ুন কবিরকে Y+ ক্যাটাগরির সুরক্ষা বা নিরাপত্তা প্রদান করা হয়েছে, যেখানে 12 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সব সময় হুমায়ুন কবিরের সঙ্গে থাকবেন, সব সময় তাদের সঙ্গে চলবেন। হুমায়ুন কবিরের সুরক্ষা নিরাপত্তা নিশ্চিত করবেন 12 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। আপনি ভেবে দেখুন একবার, বিভিন্ন রাজ্যের ডেপুটি চিফ মিনিস্টার যারা, তারা যে লেভেলের সিকিউরিটি পান সেই রকম সিকিউরিটি এখন পাচ্ছেন হুমায়ুন কবির, যিনি কিনা একজন বিধায়ক এবং তার থেকেও বড় কথা একজন নিলম্বিত বিধায়ক, সাসপেন্ড হওয়া বিধায়ক। এবং তারই সঙ্গে জানিয়ে রাখি, সব মুসলিম কিন্তু এক নয়, সেটা বোঝারও আরও একটা জলজ্যান্ত উদাহরণ কিন্তু আমাদের চোখের সামনেই এই মুহূর্তে ঘুরছে। একদিকে একটা দল, যে দলটা সবে তৈরি হয়েছে, তার নাম এখনো পর্যন্ত পরিবর্তিত হচ্ছে, সেটা কোনো রাজনৈতিক নির্বাচনে এখনো পর্যন্ত সেই দল লড়েনি, তাদের কোনো এমপি নেই, কোনো এমএলএ নেই, সেই দলের যে রেজিস্ট্রেশন সেটা নেই, এটা একটা এস্টাবলিশড পার্টি নয়, কিন্তু তারা আজ বলছে কাল দিল্লিতে তাদের আবেদন পৌঁছে যাচ্ছে, পরশুদিন গ্রিন সিগন্যাল চলে আসছে, দ্রুততার সঙ্গে তাদের কাজকর্ম হয়ে যাচ্ছে। অন্যদিকে আরেকটি দল যারা 2021 থেকে কিন্তু পশ্চিমবঙ্গে নির্বাচনে লড়াই করছে, তারা নির্বাচনী ময়দানের মধ্যে রয়েছে, কাজকর্মের মধ্যে, রাজনৈতিক কাজকর্মের মধ্যে রয়েছে, এবং তারই সঙ্গে তাদের যে দল, সেই দলের তরফ থেকে একজন বিধায়কও রয়েছেন, নির্বাচনে জেতা একজন ক্যান্ডিডেট সেই দলে রয়েছেন, তাদের কিন্তু নির্বাচন কমিশনের চক্কর কেটেই যেতে হচ্ছে, রুলস রেগুলেশনস নিয়ম এসবের তাদের চক্কর কেটে যেতেই হচ্ছে। অতএব কে বেশি পেয়ারের সেটা বুঝতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। কে বলেছে বিজেপি মুসলিমদের ভালোবাসে না? জানবেন, সবাই সবাইকে ভালোবাসে যখন যে যার কাজে আসে। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।